কার্যত হার স্বীকার করলো বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতি হাঁটছে কোন পথে? বিএনপি কেন প্রফেসর ইউনূসকে সহ্য করতে পারছে না? ফের নিজের বিপদ নিজেই বাড়ালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর কঠিন প্রভাব পড়ছে। ডক্টর ইউনূসের সিদ্ধান্তে দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। হিমশিম খাচ্ছে বাংলাদেশের মানুষ। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। যদি আপনি বাংলাদেশে 5টি সিগন্যাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্যাক করবে। 5টি সিগন্যাল, এই 5টি সিগন্যালের উপরে ভর করে কিন্তু আওয়ামী লীগ ফিরবে। তো 5টি সিগন্যাল কি কি? আসিফ নজরুলরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন, এটি সবচেয়ে বড় প্রশ্ন। আসিফ নজরুলরা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, আসিফ নজরুলদের জন্য বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কতক্ষণ? এই দিন নয়, আরো দিন আছে। এই দিনেরে নিয়ে যাবে ওই দিনেরও কাছে। আওয়ামী লীগ ফিরে আসা, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসাটাকে আপনারা দিনকে দিন সহজ করে দিচ্ছেন। সাধুবাদ আপনাদের। রাজনীতিতে একটা বিরাট সুখবর, সংক্রান্ত আলোচনা ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনা, সেখানে আগের চাইতে নমনীয় সব দলে থেকে এই কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা যেটা বলছি সেটাই হতে হবে, এটা জরুরি নয়, আমরা নমনীয় হচ্ছি। 3 দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু আমরা কেউই না। তো দেখা যায় আমরা সবসময় জাতীয় নাগরিক পার্টি, আমরা সবসময় যে কোনো বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকাকালীন সময় থেকে যখনই কোনো অভিযোগ এসেছে আমরা সেটাকে গ্রহণ করেছি। এদিকে কোনোভাবেই যেন দমিয়ে রাখা গেল না আওয়ামী লীগকে। এবার ভারত নয়, শুধু যুক্তরাষ্ট্র থেকে ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো আওয়ামী লীগের বড় একটি ইউনিট। হঠাৎ একই ছক কষল শেখ হাসিনা। ঈদের পরেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা। শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসকে কেন্দ্র করে নানান চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। আপনারা জানেন বাংলাদেশ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তুপের মুখে পড়ছে। শেখ হাসিনা পতনের পর থেকেই দেশের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে, আন্তর্জাতিক অনেক চাপ বাংলাদেশের মধ্যে আসে। ইতিমধ্যে আমরা দেখতে পারি যে বিএনপি এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সংঘাত চলতেছে। মানে বিএনপি চাচ্ছে ডিসেম্বরের আগে নির্বাচন হোক, আবার ডক্টর ইউনূস চাচ্ছেন, মানে ডক্টর ইউনূস বলতেছেন যে একমাত্র বিএনপি চাচ্ছে নির্বাচন হোক, আর বাকি দলগুলা নির্বাচন চাচ্ছে না, তারা সংস্কার চাচ্ছে এবং ডক্টর ইউনূসকে 5 বছর কমাতে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য ঘোরাঘুরি করছে। গাইস, দেশের মধ্যে আমি আবারও বলতেছি অনেক কিছু হচ্ছে। অন্যদিকে সার্জিস, হাসনাত তারাও বার্তা দিচ্ছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, দেশের সর্বশেষ অবস্থা। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। সকল নিউজগুলো আমরা এক জায়গায় করে আপনাদেরকে স্পষ্টভাবে ধারাবাহিকলি দেখাবো এই জায়গায়। বাংলাদেশের রাজনীতি হাঁটছে কোন পথে? বিএনপি কেন প্রফেসর ইউনূসকে সহ্য করতে পারছে না? অথবা প্রফেসর ইউনূস কেন জাপানে গিয়ে বললেন একটি দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে নির্বাচন চায়? আবার ঐকমত্য কমিশনে বিএনপির যে বক্তব্য, এটাকে সবাই স্বাগত জানিয়েছে। পাশাপাশি জামায়াত বা এনসিপি তাদের অবস্থান কোথায় গিয়ে ঠেকছে? নেপথ্যে এনসিপি কি বিএনপির সাথে গোপনে আসন ভাগাভাগির কোনো পরামর্শ করছে? পাশাপাশি বিএনপিকে আওয়ামী লীগের শূন্য স্থানে দেখতে পাচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপি তার বিগত জনপ্রিয়তা কি হারাতে বসেছে? দেশের মানুষের পারসেপশন কি? আগামীতে ক্ষমতায় বসতে পারবে? বিএনপির আসলে উল্লেখযোগ্য ভুলগুলো কি? অথবা বিএনপি নেতারা ক্ষমতার জন্য কিংবা নির্বাচনের জন্য এতটা বেসামাল কেন? চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে যে দলটি ক্ষমতায় আসবে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। নির্দ্বিধান প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতার রাজনীতি করলে এটা বিএনপির জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট। আর তারা যদি মনে করে যে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়ে তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে, যেটা বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ের আসনে ছিল। জনাব তারেক রহমান কি পারবেন তার বাবা এবং মায়ের জনপ্রিয়তা ধরে রেখে বিএনপিকে পরিচালনা করতে? প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালেদা জিয়া অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বাসী একজন মানুষ, পুরোপুরি দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ। কিন্তু এই ব্যক্তির সাম্প্রতিক যে বক্তব্যগুলো আমরা দেখছি অনেকটা বিএনপির বিরুদ্ধে যায়। এবং আজকে তিনি যে সম্পাদকীয়টি লিখেছেন আমি পুরোটা পড়লাম, এতে করে আমি আতঙ্কে আছে যে বিএনপির বিশ্বস্ত দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপির সমালোচনা করছে কেন। প্রথমে আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি ধরেন বিএনপির একজন অনুরাগী বা বিএনপিকে ভালোবাসি, জীবনে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বিএনপিকে দিয়েছি। এবং
ফ্যাসিস্ট যুগে পুরো সময়টা আমরা লড়াই করেছি নেপথ্যে হোক আর প্রকাশ্যে হোক বিএনপির জন্য, কিন্তু সাম্প্রতিক সময় অনেকে আমাদেরকে বিএনপি ভাবতে পারছেন না। তার কারণ আমরা বিএনপির সমালোচনা করছি, যেমনটা মাহমুদুর রহমান করছেন। আমরা কারা, আর এই মুহূর্তে বিএনপির সমালোচনা করছেন কারা? যদি আপনি বাংলাদেশে 5টি সিগন্যাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্যাক করবে। 5টি সিগন্যাল, এই 5টি সিগন্যালের উপরে ভর করে কিন্তু আওয়ামী লীগ ফিরবে। তো 5টি সিগন্যাল কি কি? প্রথম যে সিগন্যালটা সেটা হচ্ছে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে যাওয়া। যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে, তখন জানবেন যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসাবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গুলিস্তানে যে সমস্ত হকার আছে তারা বলতেছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম 5,000 টাকা, এখন সেই চাঁদা নিচ্ছে 10,000 টাকা। তাহলে পরে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল, জাস্ট প্রেক্ষাপট। তো এইরকম যখন দেখবেন যে চাঁদাবাজের পরিমাণটা সবচেয়ে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি ঠেকাতে পারছেন না, তখন মানুষ কি বলবে জানেন? যে এই চাঁদাবাজদেরকে রুখতে হলে পারে, কারণ ওদেরকে তো মারার ক্ষমতা আমার নাই, তাদেরকে পিটানোর ক্ষমতা আমার নাই, তো সুতরাং ওদেরকে যারা পিটাতে পারবে তাদেরকে আনতে হবে। এই প্রশ্নটা যখন মানুষের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে যাবে। এরপর 2 নাম্বার যে সিগন্যালটা, যখন দেখবেন যে বাংলাদেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে, নারীর প্রতি বিদ্বেষ বেড়ে যাওয়া মানে এই ইস্যু ধরে আওয়ামী লীগ কিন্তু কামব্যাক করবে। কারণ বাংলাদেশে যখন মৌলবাদী শক্তির উত্থান ঘটবে, তারা যদি বলে উন্না কিভাবে পড়তে হবে এটা যদি নারীদেরকে শিখিয়ে দেয়, যেমন আমরা ইতিমধ্যে দেখেছি নারীদের অনেক ফুটবল টিমের উপরে হামলা করা হচ্ছে, বিভিন্ন সংবাদ সম্মেলনে নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে নারীদেরকে একটা দমিয়ে রাখার চিন্তা, নারীরা যখন মনে করবে যে আমরা স্বাধীনতা পাচ্ছি না, নারীরা কিন্তু কম্পেয়ার করতে পারে যে আওয়ামী লীগের আমলে আমরা এত স্বাধীন ছিলাম, ইচ্ছা মতো চলাফেরা করতে পারতাম, ইচ্ছা মতো কথা বলতে পারতাম, ইচ্ছা মতো যেখানে সেখানে চাইতে পারতাম, অর্থাৎ আমাদের একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল। কিন্তু এখন দিনের পর দিন আমাদের সেই স্বাধীনতা খর্ব হচ্ছে। এই দেশে কিন্তু নারীদের একটা হিউজ পরিমাণ ভোট ব্যাংক, এই ভোটটা তখন আওয়ামী লীগ ক্যাপচার করার চেষ্টা করবে। আওয়ামী লীগ এইটা বোঝানোর চেষ্টা করবে যে আমরা যদি ক্ষমতায় আসি তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা, আমরা যদি ক্ষমতায় আসি তোমরা ফুটবল খেলতে পারবা, হকি বল খেলতে পারবা, তোমরা তোমাদের স্বইচ্ছায় কর্মসংস্থান করতে পারবা, তোমরা এগিয়ে যেতে পারবা, তোমাদের এগিয়ে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার ঠ্যাং আমরা ভেঙে দেবো। এবং আওয়ামী লীগের এই প্রতিশ্রুতি কিন্তু নারীরা বিশ্বাস করে, কারণ তারা আওয়ামী লীগের শাসনামল দেখেছে, তারা স্বাধীন ছিল। তো সুতরাং যখন দেখবেন যে বাংলাদেশে নারী বিদ্বেষী সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এই ইস্যুটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা অনেক কিন্তু বেশি। এরপর 3 নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে, সেটা হচ্ছে মৌলবাদী শক্তির উত্থান ঘটলে পারে। যেমন আমরা দেখেছিলাম যে এই যে 8 আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসে, এর কারণ এর আগে বাংলা ভাইয়ের জন্ম হয়। মানে তখন মৌলবাদ শক্তি এত অধিপত্য ছিল যে তাদের কথার বিরুদ্ধে গেলে পারে আপনাকে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে বা বিভিন্ন রকমের তকমা লাগিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিবে। যেখানে সেখানে আপনার উপরে হামলা করতে পারে, তৌহিদি জনতার নাম দিয়ে আপনার উপরে হামলা করতে পারে। এই যে একটা উগ্রবাদী শক্তি বা যেটাকে আমরা বলতে পারি মৌলবাদ, এই মৌলবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠবে, এইটার উপরে ভিত্তি করে আওয়ামী লীগ কিন্তু কামব্যাক করবে। কারণ আওয়ামী লীগ সবসময় এইটা বোঝানোর চেষ্টা করে যে মৌলবাদ শক্তি দমনের জন্য আমাদের কোনো বিকল্প নেই, আমরা একমাত্র দল, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, আমরা মানুষের অধিকার সমানভাবে বন্টনের ক্ষেত্রে বিশ্বাসী। তো সুতরাং আমাদেরকে ক্ষমতায় আনো, তোমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবে। এটি হচ্ছে আওয়ামী লীগের 3 নাম্বার সিগন্যাল। তো সুতরাং এই সিগন্যালটা যদি আপনি কখনো দেখতে পারেন তাহলে জানবেন এর পরবর্তী ক্ষমতা কিন্তু আওয়ামী লীগ আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর 4 নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে, সেটা হচ্ছে সেকুলার কমিউনিটির উপরে হামলা করা। দেখেন সেকুলার কমিউনিটি কিন্তু খুব স্ট্রং একটি কমিউনিটি। এই কমিউনিটির কাজ হচ্ছে এরা অলওয়েজ সেকুলার, ধর্মনিরপেক্ষ থাকে, যে আমি আবার মতো করে এগিয়ে যাবো, আমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করব, ধর্ম অন্য কেউ পালন করলো কি না করলো এই ব্যাপারে কোনো ফোর্স নাই। মানে উনি স্বাধীনভাবে বসবাস করতে চায়। এবং এদের যে লবিংটা, এই যে দেখেন না যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদগুলা পাঠায় বা বিবৃতি দেয়, কারা? সেকুলাররা। যেটাকে আমাদের সময় যে পিনাকি, ইলিয়াস, যাদেরকে বাঙ্গু এলিট বলে, এই বাঙ্গু এলিটের একটা অংশ কিন্তু সেকুলার। এই সেকুলারদের প্রতিষ্ঠান আছে ওডিসি, সায়নট, অনেক প্রতিষ্ঠান আছে। তো এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে যদি হামলা করা হয়, যেমন আমরা বিগত সময় দেখেছিলাম যে রমনার বটমূলে হামলা করা হয়েছিল, এই রমনার বটমূলে হামলা করার পর থেকে কিন্তু আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়েছিল এবং 2008-এ তারা কিন্তু ক্ষমতায় আসে। তো সুতরাং যদি আপনি কখনো দেখতে পান কোনো সেকুলার উপরে হামলা করা হচ্ছে, সেকুলার প্রতিষ্ঠানের উপরে হামলা করা হচ্ছে, সেকুলার কমিউনিটির উপরে হামলা করা হচ্ছে, তাহলে বুঝবেন আওয়ামী লীগ কামব্যাক করতে বেশি সময় নেবে না। এরপর সর্বশেষ 5 নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো সরকার অবস্থান নেয়, বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি, এই পলিসির বাইরে যদি অবস্থান নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা কি? যে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, এখানে একনায়কতন্ত্র বা স্বৈরাচার এখানে উত্থান হতে পারবে না, দ্বিতীয়ত এখানে মৌলবাদ শক্তি উত্থান হতে পারবে না। এখন এইটার বিপক্ষে যদি বাংলাদেশ সরকার যায়, সে যে সরকারই হোক না কেন, তখন দেখবেন যে সেই সরকারকে আমেরিকা ফেলে দিবে। আমেরিকা কোন সিস্টেমে ফেলে সেটা আপনারা সকলে জানেন, কিন্তু তারা কিন্তু কখনো স্বীকার করবে না যে আমরা তাদেরকে ফেলে দিয়েছি। যেমন শেখ হাসিনা স্পষ্ট বলেছে যে আমার পতনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। তো সুতরাং যদি কখনো দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিংবা এক শ্রেণীর মানুষ আমেরিকাকে দোষারোপ করতেছে, আমেরিকা বিদ্বেষী হয়ে উঠছে, তখন ওই গোষ্ঠীকে দমানোর জন্য বিকল্প পার্টি হিসাবে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একটা স্পেস তৈরি করে দেবে আমেরিকা এবং ভারত মিলে। তো সুতরাং যদি কখনো দেখেন যে সরকার আমেরিকার যে পলিসি, এই পলিসির বাইরে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ইনস্ট্যান্ট যে সরকার আছে, এই সরকার আর বেশি দিন থাকবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে 5টি সিগন্যালের কথা বললাম। এই 5টি গ্রিন সিগন্যাল যদি বাংলাদেশে কখনো হয়, কখনো দেখতে পারেন, তাহলে বুঝবেন যে এই 5টি গ্রিন সিগন্যালের উপরে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে কামব্যাক করবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করবে। কার্যত হার স্বীকার করলো বাংলাদেশ। আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স করেন,
সেখানে তিনি বলেন পুশব্যাক ইস্যুটা অন্যভাবে সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ এবং ভারতকে তারা 1 কি 2 দিনের মধ্যে একটি চিঠি লিখবেন। সেই চিঠিতে এই পুশব্যাক বা পুশিন নিয়ে একাধিক কথাবার্তা বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হবে। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলো তোমরা ঠিক মতো করছো না। অর্থাৎ কার্যত তারা স্বীকার করে নিল পুশিন বা পুশব্যাক এই যে ইস্যুটা নিয়ে বাংলাদেশ রীতিমতো উত্তাল, এই পুরো বিষয়টায় ভারতের সঙ্গে সংঘাতের জায়গায় নেই বাংলাদেশ। এখানে প্রশ্ন হলো তাহলে এতদিন কেন সংঘাত করলেন? দেখুন, মোহাম্মদ ইউনূস কিছু পারুক আর না পারুক, মানুষের পালসটা ঠিক বুঝতে পারেন। আমি যে কথাটা বারবার বলি তা হলো বর্তমান জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মানুষ কি ভাবছে তা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্থান, কাল, পাত্র, পরিস্থিতির পাশাপাশি মানুষের পারসেপশনকে এখানে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ যদি দেখেন তাহলে বুঝবেন বাংলাদেশ সরকার মানুষের এই আবেগটাকে ক্র্যাশ করার চেষ্টা করছেন। এই আবেগটাকে কাজে লাগিয়েই তারা গুরুত্বপূর্ণ একাধিক পদক্ষেপ নিয়েছেন এবং যা দিনের শেষে বাংলাদেশের হিস্টোরিক্যাল মিস্টেক হিসাবে চিহ্নিত হয়ে থাকলো। পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে 1 সপ্তাহ আগে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেখানে বলা হয় পুশব্যাক অর্থাৎ বাংলাদেশ যেরকম ভাবে সীমান্তে পাহারা দিচ্ছে সেই পাহারার পরিমাণ বাড়ানো হবে এবং ভারত যে সকল অনুপ্রবেশকারীদের নাকি কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষ থেকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে সেই পুরো বিষয়টা মেনে নেওয়া হবে না। এমনকি পুশব্যাক ইস্যুতে ভারতবর্ষের বিপক্ষে কড়া প্রত্যাঘাত আনবে বিজেপি এবং বাংলাদেশ। আর আজকে সেই বাংলাদেশি বলছে 1 সপ্তাহ পর এই মুহূর্তে বাংলাদেশের করার মতো কিছুই নেই, শুধু চিঠি তারা লিখতে পারেন এবং চিঠি লিখে তারা আলাপ আলোচনার কথা বলতে পারেন। 1 সপ্তাহের মধ্যে তাদের শক্তির আসলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই সঠিক মূল্যায়নটা তারাও করে ফেললেন এবং বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারলেন এই মোহাম্মদ ইউনূস সরকার আসলে একটি ভণ্ড। বড় বড় কথা বলেন, বাতেলা দেন, কার্যকারিতার দিক থেকে মস্ত বড় একটা শূন্য। একটি অভ্যুত্থান বা বিপ্লব শুধু গুটি কয়েক নেতার হাত ধরে সংগঠিত হয় না, লাখ লাখ মানুষের সমর্থন লাগে, তাদের অংশগ্রহণ লাগে। কোনো কারণে যদি নেতৃস্থানীয় জায়গায় থাকা মানুষদের উপর থেকে এই লাখ লাখ মানুষের সমর্থন উঠে যায় কিংবা নেতারা যদি সেই ভরসার জায়গায় আর না থাকতে পারে তবে বিপ্লব সফল হওয়ার আগেই তার সমাপ্তির সময় চলে আসে। জুলাই অভ্যুত্থানে দেশের আপামর মানুষ রাস্তায় নেমে এসেছিল। ছাত্র সমাজ যেভাবে যা বলেছে জনগণ সেভাবে আচরণ করেছে। ছাত্র নেতাদের কথায় মানুষ জীবন পর্যন্ত দিয়েছে। কেন দিয়েছে? কারণ সাহস করে সেই ছাত্র সমাজ একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, শাসকের মুখের উপর প্রতিবাদী বক্তব্য ছেড়েছিল। আপামর মানুষের কষ্টের কথাগুলো ছাত্র সমাজের মুখ দিয়ে বেরিয়ে আসছিল, যে ব্যাপারটা দীর্ঘদিন বঞ্চনা এবং দুঃশাসনের মধ্যে থেকেও জনগণকে অন্য কেউ বা অন্য কোনো গোষ্ঠী দেখাতে পারেনি। তাই জনগণ ভাবলো এই ছাত্র সমাজের মাধ্যমে হয়তো দেশের প্রকৃত পরিবর্তনটা আসবে। তাই ছাত্র সমাজের কথা মেনে রাস্তায় নামা, বিক্ষোভ করা, এমনকি জীবন পর্যন্ত দিতেও মানুষ দ্বিধা করলো না। মানুষ ভেবেছিল এই শিক্ষিত তরুণ ছাত্র সমাজ আর যাই হোক আমাদের পুরনো ধাঁচের রাজনৈতিক নেতাদের মতো হবে না, তারা আগের ধারায় দুর্নীতির আশ্রয় নেবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না। তাই সরকার পতনের পরেও মানুষ ছাত্র সমাজকে ওইভাবেই সমর্থন দিয়ে গেল যাতে এদের হাত ধরে দেশের আসল পরিবর্তনটা আসে। কিন্তু আজ 10 মাস পরে এসে দেখা যাচ্ছে ছাত্র সমাজের কিছু নেতাদের কর্মকাণ্ড এবং দুর্নীতি মানুষের সেই বিশ্বাসে প্রবল আঘাত এনেছে। কোনো কোনো ঘটনা এমন বার্তা দিচ্ছে যে ছাত্রদের হাতে ক্ষমতা আসলে তারাও আসলে সেই আগের নেতাদের মতোই আচরণ শুরু করবে। পরিবর্তন আসলে আসবে না। এই ঘটনাগুলো যেসব ছাত্রনেতা আদর্শ ভিত্তিক সুন্দর রাজনীতি করতে চায় তাদের পথকেও বন্ধ করে দিচ্ছে। তো ছাত্রদের দুর্নীতিগুলো কি কি এবং কেন এইটা জনগণকে প্রবলভাবে হতাশ করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। শুরুতে একটা চিত্রকল্প চিন্তা করেন। মনে করেন আপনার 2টা সন্তান। এক সন্তান ছোট থেকেই বখাটে, রাস্তাঘাটে নেশা করে বেড়ায়, মেয়েদের উত্ত্যক্ত করে ইত্যাদি। এই ছেলের কর্মকাণ্ড দেখে আপনি অভ্যস্ত এবং তার উপর থেকে সকল আশা আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনার আরেকটা ছেলে আছে যে খুবই নম্র, ভদ্র, উত্তম চরিত্রের অধিকারী। তার নানাবিধ সাফল্য দেখে আপনি তাকে নিয়ে সকল স্বপ্ন দেখতে লাগলেন এবং তাকে নিয়ে ভালো কিছুর আশাও করতে লাগলেন। কিন্তু হঠাৎ যদি এমন হয়, আপনি যদি বুঝে ফেলেন যে আপনার এই ছোট ছেলেটাও দিন দিন বখাটে হয়ে যাচ্ছে, বেশ কিছুদিন যেমন সে লুকিয়ে লুকিয়ে নেশাও করতে শুরু করেছে, তখন কিন্তু আপনি চরম কষ্ট পাবেন। দেখেন, বড় ছেলে আগে নষ্ট হয়ে গেছে, ওই ছেলে নিয়মিত নেশা করে, তারপরেও আপনি খুব একটা কষ্ট পান না, কারণ তাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেননি এবং তার ওই আচরণের সাথে আপনি অভ্যস্ত ছিলেন। কিন্তু আপনি স্বপ্ন দেখেছিলেন আপনার ছোট ছেলেকে নিয়ে। তাই ছোট ছেলে লুকিয়ে লুকিয়ে নেশা করার পরেও আপনি যখনই এটা জানতে পেরেছেন আপনি ব্যাপক মাত্রায় কষ্ট পেয়েছেন এবং বুঝে ফেললেন যে এই ছেলেকে নিয়েও আশা করে লাভ নাই। তার উপর থেকে আপনার সকল বিশ্বাস উঠে যাবে এবং বিশ্বাস উঠে যাবে সুন্দর ভবিষ্যৎ থেকেও। এই মুহূর্তে বাংলাদেশে এই ঘটনায় ঘটছে। মানুষ আশা করেছিল যে ছাত্র সমাজ কোনো অনৈতিক কাজে যাবে না, তাদের
ছাত্রদের মাধ্যমে দেশের পরিবর্তনের স্বপ্ন তারা দেখেছিল, কিন্তু সেই ছাত্রদের নামেও যখন একের পর এক দুর্নীতির খবর প্রচারিত হতে শুরু করেছে তখন মানুষ স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছে। পুরো দেশের ছাত্র সমাজে কলুষিত হতে শুরু করেছে। তো এই লাইনে প্রথম অভিযোগটা আসে ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মুয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। মুয়াজ্জেম নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এপিএস থাকাকালীন সময়ে নিয়োগ, তদবির, টেন্ডার ইত্যাদি বিষয়কে কাজে লাগিয়ে তিনি 150 কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ আসে। এই অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা উঠে গেলে দুদক এইটার তদন্ত শুরু করে এবং সর্বশেষ খবর অনুযায়ী মুয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে যেটা ঘটেছে সেটা কিছুটা হলেও হয়তো বা ঘটেছে। এখন তদন্তে যদি দুর্নীতি প্রমাণিত হয়ে যায় তবে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে, কারণ অভিযোগের খবর প্রচারিত হওয়াতেই মানুষ ছাত্রদের ব্যাপারে নড়ে চড়ে বসেছে। যদি সেইটা প্রমাণিত হয় তবে মানুষ তাদের বয়কট করতেও কিন্তু আর ভাববে না। আবার ওদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও এবং সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের বিপক্ষেও দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি বলছি না যে এই অভিযোগগুলো মিথ্যা, সত্যিও হতে পারে, কিন্তু তদন্তে প্রমাণের আগে যেভাবে এসব নিয়ে প্রচারণা ছড়ানো হচ্ছে তাতে মানুষের মধ্যে ছাত্রদের নিয়ে এবং নতুন দল নিয়ে নেতিবাচকতা তৈরি হয়েছে। যেহেতু ছাত্র সমাজ একটা গোষ্ঠীর ক্ষমতা কেড়ে নিয়েছে এবং আরেকটা গোষ্ঠীর রাজনৈতিক প্রতিপক্ষ, তাই এই ধরনের প্রচারণা কিন্তু তাদের বিপক্ষে হবেই। তাদের উচিত ছিল এই প্রচারণার কোনো সুযোগ বিরোধী মহলকে না দেওয়া। এখন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের উচিত দ্রুত সময়ের মধ্যে দুদকের তদন্ত শেষ করে এই অভিযোগগুলোর সমাধান করা। দর্শক, রাজনীতিতে একটা বিরাট সুখবর যে সংস্কার সংক্রান্ত আলোচনা ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনা, সেখানে আগের চাইতে নমনীয় প্রায় সব দলে প্রত্যেকে এই কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা যেটা বলছি সেটাই হতে হবে, এটা জরুরি নয়, আমরা নমনীয় হচ্ছি, আমরা নিজেদের অনেক অবস্থান পরিবর্তন করব। বিএনপি সহ সবাই, বিএনপিও নমনীয়। এখন অন্যান্য সবাই এটা সিরিয়াস না। জামাত আগে থেকেই বলেছিল যে জাতির বৃহত্তর স্বার্থে তারা ছাড় দিতে প্রস্তুত বা ছাড় দিবে বা ছাড় দিয়েছে, কিন্তু সমস্যাটা ছিল বেসিক্যালি বিএনপিকে নিয়ে। বিএনপি নমনীয় ছিল না, কিন্তু বিএনপি এখন বলছে তারা নমনীয় হচ্ছে বা নমনীয় হবে। এরই মধ্যে প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক সম্ভাবনা তৈরি হয়েছে। যতটুকু জটিলতা আছে এটাও কেটে যাবে ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে। একদিকে সংস্কার কমিশনের সাথে বৈঠকে, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি নমনীয়তা দেখাচ্ছে, অন্যদিকে তারেক রহমানের সাথে বৈঠক সম্ভাবনা যেটা একটা যুগান্তকারী ফলাফল বয়ে আনবে নিঃসন্দেহে। মানে এটা আমাদের জন্য আশাব্যঞ্জক যে না, আমাদের সেই কাঙ্ক্ষিত সংস্কার হবে। যে সংস্কার ব্যর্থ হয়ে নাম কাগজ একটা নির্বাচন দিয়ে প্রফেসর ইউনূস চলে যাবেন না, অথবা সংস্কার আদায় করতে জরুরি অবস্থা জারি করে ঘাটতারা দলগুলোকে পিটিয়ে সোজা করতে হবে, এটাও না। আলাপ আলোচনার ভিত্তিতে টেবিলেই একটা সুন্দর সমাধান আসতে যাচ্ছে বলে আমরা ইঙ্গিত পাচ্ছি। এটা নিঃসন্দেহে একটা চমৎকার খবর। সমকাল এই বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে। সংস্কারের সংলাপে দলগুলো আগের চেয়ে নমনীয়। জাতীয় ঐকমত্য কমিশন 70 অনুচ্ছেদে একমত, বিএনপি, জামাত, এনসিপি আরো শিথিল চায়। দেখেন, এই 70 অনুচ্ছেদে বিএনপি রাজি ছিল না, জামাতও রাজি ছিল না, আরো অনেক বড় বড় সংস্কার বিএনপি রাজি ছিল না, কিন্তু এখন নমনীয় হচ্ছে না। এখন বলছে ঠিক আছে আপনারা করেন। তো এভাবে ওই যে ডক্টর ইউনূস একটা কথা বলতেন না যে আমরা আশাবাদী তাদেরকে বুঝিয়ে শুনে ঐকমত হতে পারবো, হ্যাঁ হচ্ছে। এবং যতটুকু সমস্যা আছে এটা তারেক রহমানের সাথে ইউনূস নিজে ডিল করবে এবং এই বৈঠক সফল হবে নিশ্চিত। এটা আওয়ামী লীগ জানে যে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠক সফল হবে। এই বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচিত হবে, বাংলাদেশ সংস্কার হবে, আওয়ামী লীগ ফিরে আসার রাস্তা থাকবে না। তারেক রহমান নিজে ছাড় দিবেন বাধ্য হয়ে, কারণ ইউনূস যাচ্ছেন বেসিক্যালি তারেক রহমানের সাথে বৈঠক করা ওয়ান অফ দি প্রাইম অবজেক্টিভস। এটাকে কিছুতেই তারেক রহমান ওভারলুক করতে পারবেন না। যুগান্তকারী কিছু করবে এই বৈঠকে লন্ডনে, যার ফলে এটা বুঝতে পেরে এটা আওয়ামী লীগ তাদের জন্য আরেকটা 5 আগস্টের পর আরেকটা বড় ধাক্কা হিসেবে নিচ্ছে, যার ফলে সজীব ওয়াজেদ জয় লন্ডনে যাচ্ছেন এবং টোটাল ইউরোপ থেকে, বেলজিয়াম থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে, বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের লোকজন যারা সবাই লন্ডনে আসার চেষ্টা করছে এবং তারা বিশাল বিক্ষোভ মিছিল করতে চায় ইউনূসের বিরুদ্ধে। কারণ কি? এটা পণ্ড করতে চায়। এই যে এখানে লন্ডন সফর বা এগুলো কিছু না, ইউনূস তো আরো কত দেশ সফর করেছে, যুক্তরাষ্ট্র সফর করেছে, তেমন কিছু করেছে, এতটা সিরিয়াস হয়েছে হয়নি। কিন্তু এখন তারেক রহমানের সাথে বৈঠকে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এর মানে একটা সুন্দর সংস্কার, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন মানে আওয়ামী লীগ থাকবে না, সুষ্ঠু নির্বাচন মানে কোনো কারচুপি থাকবে না, আওয়ামী লীগের রাস্তা থাকবে না, আওয়ামী লীগের পুনর্বাসন কেউ তলে তলেও করতে পারবে না, ভারতের হেজিমনি থাকবে না। তারেক রহমানকে বাংলাদেশ বন্দী বানাবেন ডক্টর ইউনূস। তারেক রহমান বাধ্য হবেন তার অস্তিত্বের জন্য, এমনিতেই বেকারে আছেন। তো দর্শক, এমনকি তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থাও সরাসরি এখানে আলাপ আলোচনা করবেন প্রফেসর ইউনূস। সব দিক থেকে একটা সুখবর এটা যে বিএনপি সহ দলগুলো নমনীয় হচ্ছে আলোচনায়। হুমকি দামকি বিএনপি দিচ্ছে, দিক, ওটা পলিটিক্যাল হুমকি, ওগুলো কেউ বনে না। এই দুদু মুতুদের হুমকি, এগুলোর কোনো স্থান নেই রাজনীতিতে। আসলে রাজনীতির খেলা নির্ধারণ হবে লন্ডনে তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠকে, যার প্রভাব এই ঐকমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় পড়া শুরু করেছে। কারণ বিএনপি ওই যে ইশরাক কত চেষ্টা করেছে, মেয়র হতে পেরেছে, বসতে পেরেছে, ঘাটতারামি করে ঢাকার একাংশ অচল করে দিয়েছে। জনগণ বরং জনগণের কাছে ভিড় হয়েছে আরো, কারণ জনগণ ভোগান্তির সম্মুখীন হয়েছে।
সংস্কারের দ্বিতীয় দফা সংলাপে কিছুটা নমনীয়তা দেখিয়েছে রাজনৈতিক দলগুলো। 1757 সালের 23শে জুন মির্জাফরের বেইমানির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। এরপর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল। এরপর আমরা আরো একটা ইতিহাস দেখেছি বিশ্বাসঘাতকতার, সেটা 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় 71-এর পর পাকিস্তানি শাসনের সূত্রপাত ঘটেছিল। এরপর তারই ধারাবাহিকতায় তাদের উত্তরসূরিরা, তাদের বীর্য থেকে জন্ম নেওয়া আরেক মির্জাফর, আরো এক মির্জাফর শ্রেণী 2024 সালের 5 আগস্ট সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আরো একবার স্বাধীনতার 50 বছর পর এসে পাকিস্তানি শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে বর্তমান বাংলাদেশ। এবং এই বাংলাদেশে এই মুহূর্তে যারা করছে তারা প্রত্যেকেই কোন না কোনো ভাবে পাকিস্তানের দূষর, পাকিস্তানের উত্তরসূরি। তাদের মধ্যে অন্যতম এক মির্জাফর, তার যে বিশ্বাসঘাতকতা, তার যে বেইমানি, সেটা আমার মনে হয় সেই 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, 1975-এর 15 আগস্ট খন্দকার মুস্তাকের বিশ্বাসঘাতকতা, তাদেরকেও হার মানিয়েছে সেই 24-এর মির্জাফর, 24-এর রাজাকার, 24-এর খন্দকার মুস্তাক, সার্জিস আলম। একটা কথা বলিনি, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। সার্জিসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাহলে তার বাবাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তার বাবাও তো স্বৈরাচারের দূষর। প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। সার্জিসের ব্যাপারে আরো একটা তথ্য দেই। সার্জিসের বাবা এবং মা বিয়ের পূর্বে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছিল। পরকীয়া সম্পর্কের পরে বুঝে নিত অবৈধ সম্পর্কের কারণে সার্জিস পেটে আসে। এরপর গ্রামবাসী জোরপূর্বক ধরে সার্জিসের বাবা এবং মাকে বিয়ে দিয়েছিল। আক্ষরিক অর্থে সে একটা জারজ সন্তান। তো একটা জারজ সন্তান খন্দকার মুস্তাক হবে, মির্জাফর হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। সার্জিস বঙ্গবন্ধুকে নিয়ে যখন সে ছাত্রলীগের রাজনীতি করতো, ডাকসুর রাজনীতি করতো, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের কনিষ্ঠ ছোট ভাই ছিল, আস্থা হাসান স্নেহের ছোট ভাই ছিল, তখন সে বঙ্গবন্ধুকে নিয়ে কি বলতো দেখে নেওয়া যাক। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেনি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরাঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। নব্য মুস্তাকের মুখে বঙ্গবন্ধুকে নিয়ে কি ধরনের কথা বলেছে সেগুলো আমি বলতে চাচ্ছি না। আরো একটা ভিডিও দেখেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধু সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ সফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তৈরি কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যারা জামাত ইসলামের হেটার্স আছেন তারাও কিন্তু একটা জিনিস বিশ্বাস করেন যে আমানতদারির ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এবং আমরা এনসিপিকে আপাতত ধরতে পারি, এই 4টা দলের নেতাদের মধ্যে ধরেন একদম প্রথম সারির না, কথার কথা যে শেখ হাসিনা বা খালেদা জিয়া, ওনারা না, লোয়ার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত কারা? জামাত ইসলাম। আমানতের খেয়ানতদারি খুব বেশি না করা দলটার মধ্যে কিন্তু জামাত ইসলাম আছে, টাকা পয়সার দিক দিয়া বা অনেক দিক থেকেই এটা পজিটিভ অবস্থানে আছে। আপনি যতই হ্যাটার্স হন এটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলছি যার খবর শুনে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া তারাও নিশ্চয়ই হাসছেন শিবির নেতার, মানে সাবেক শিবির নেতার এক কর্মকাণ্ডে। আমি মনে হয় এই প্রথম টাইপের নিউজ করছি, এর আগে আমার এত বড় নিউজ স্ক্যান্ডাল আর আমার চোখে পড়ে নাই। বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টু, তার বিরুদ্ধে জামাত ইসলামের 5000 নেতাকর্মীর প্রায় 200 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, মানে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয় বিভিন্ন ইসলামিক নাম দিয়া, বাট তার নামটার মধ্যে একটু আলাদা, নামটার মধ্যে একটু আলাদা আছে। এই প্রতিষ্ঠান খুলে শরিয়া ভিত্তিক অধিক মুনাফা, এগুলো আবার ধরেন জামাতের যতগুলা প্রতিষ্ঠান আছে এরকম ইসলামিক শব্দ যোগ দেয় যেন সাধারণ মানুষ এগুলাতে বিশ্বাস করে।
তো বিভিন্ন জায়গায় তারা করছে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় আমানতদারি ঠিক আছে, কিন্তু এইখানে এসে এই পিন্টুর প্রতিষ্ঠানে এই শরিয়া ভিত্তিক অধিক মুনাফা দেওয়ার প্রলোভনে এখানে হিউজ পরিমাণ মানুষ তারা ইনভেস্টমেন্ট করেন। ভুক্তভোগীরা যখন টোটাল টাকাটা এখানে জমা করেছে এরপরই চট করে উধাও হয়ে গেছে এই পিন্টু। তবে একদিনে তিনি এত টাকা গ্রাহকদের কাছ থেকে নেননি। অভিযোগ বলছে বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া খন্দকারপাড়া ডাক্তার আবু জাফরের ছেলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা পিন্টু ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন। প্রায় এক যুগ আগে বগুড়া শহরের গালাপট্টিতে রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামক একটা প্রতিষ্ঠান খোলেন। এছাড়া রেইনবো হোমস, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা ও শহরের কলোনি এলাকায় রেইনবো হাসপাতালও চালু করেন। বিদেশ ফেরত রেমিডেন্স যোদ্ধা, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদের তিনি উদ্বুদ্ধ করেন। পিন্টু সাবেক শিবির নেতা হওয়ায় জামাত ইসলামের নেতাকর্মীরা বিশ্বাস করে তার প্রতিষ্ঠানে তারা টাকা আমানত রাখেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফজলুর রহমান বলছেন, দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের আপডেট নিউজটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখানে যে অনেকে অনেক কথা বলতেছে, এই কথাগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।